আসসালামু আলাইকুম। 48তম বিসিএস স্পেশাল বিসিএস ফর হেলথ ক্যাডার এর রেজাল্ট পরবর্তী স্পেশাল সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের সেশনের যে টপিক সেটা হচ্ছে স্পেশাল বিসিএস এর রিটেন রেজাল্টের পরবর্তী আমাদের করণীয় কি। তো সেশনের শুরুতেই আমরা আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা সবাই জানি যে উত্তরা মাইলস্টোন কলেজের উপরে একটা বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেকে হতাহত হয়েছেন। তো আমরা ওই ঘটনায় আমাদের আন্তরিক সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি, কিন্তু আসলে আমাদের আহ সময়টাও তো কারোর জন্য থেমে থাকে না। এই জন্য এই গুরুত্বপূর্ণ সেশনটা আমরা মনে করি যে পোস্টপোন না করে আমরা পরিচালনা করার বা এগিয়ে যাওয়ার কন্টিনিউ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের স্বার্থে। তো আমাদের এই সেশনে আমরা অনেকগুলা বিষয়ের উপর আলোকপাত করব। তার মধ্যে একটা হচ্ছে যে যেহেতু ভাইবার জন্য প্রয়োজনীয় মানে অন্তর্বর্তী যে সময়টা সেটা কিন্তু খুবই কম, 6ই আগস্ট থেকেই কিন্তু ভাইবা পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সুতরাং ভাইবা পরীক্ষার দিন আপনাকে কি কি ডকুমেন্ট শো করতে হবে সেগুলো এখন থেকে আপনাদের কালেকশন শুরু করতে হবে, সেটা নিয়ে আমাদের একটা সেশন থাকবে, প্রয়োজনীয় ডকুমেন্ট। আর আরেক সেশন অবশ্যই থাকবে যে আমরা ভাইবা পরীক্ষার কিভাবে প্রিপারেশন নিতে পারি, কিভাবে প্রিপেয়ার করলে আমরা হচ্ছে আমাদের যেটা আলটিমেট টার্গেট, অর্থাৎ হচ্ছে হেলথ ক্যাডারের একজন সদস্য হিসাবে আমরা আহ নিজেদেরকে আমরা ওই অবস্থানে আমরা দেখতে পারি, সেগুলো নিয়েও আমাদের আলোচনা হবে। তো শুরুতেই বলি যে আমরা দেখেছি যে প্রায় 5,000-এর মতো চিকিৎসক, মেডিকেল এমবিবিএস এবং ডেন্টাল মিলিয়ে তারা কিন্তু রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আমাদের কিন্তু শেষে এর মধ্যে চান্স পাবেন কিন্তু বা হেলথ ক্যাডার সদস্য হিসেবে নিজেদেরকে দেখতে পারবেন কিন্তু 2,700 জন চিকিৎসক। তো সুতরাং অর্থাৎ অনুপাতটা হচ্ছে 2:1, দুইজনের মধ্যে একজন কিন্তু শেষ পর্যন্ত হেলথ ক্যাডারের সদস্য হবেন। হ্যাঁ, যদি না হচ্ছে পিএসসি সংখ্যা বাড়ানোর বা পোস্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয়, সেটা হবে কিনা আমরা তো জানি না। তো সুতরাং আপনি যদি নিজেকে হেলথ ক্যাডারের একজন সদস্য হিসাবে দেখতে চান তাহলে কিন্তু আপনি মাত্র 50% পথ কিন্তু পাড়ি দিয়েছেন। তো এটা একটা অবশ্যই বিশাল সাফল্য, কিন্তু আমরা তো চাই কি আলটিমেটলি আমি যদি আমার টার্গেট অ্যাচিভ না হয় তাহলে কিন্তু আমাদের তখন এই সাফল্যটাও কিন্তু আপনার কাছে আর খুব বেশি আনন্দের মনে হবে না। তো সুতরাং এখনই কিন্তু আমাদের আহ কিন্তু মানে খুশিতে যে আমার তো শেষ, আমার টার্গেট অ্যাচিভ সেটা বলার তো আর কোনো সুযোগ নেই আমাদের জন্য সামনের, বা আমাদের সেলিব্রেশন করারও সুযোগ নেই, কারণ ভাইবা পরীক্ষার আগে সময়টা খুবই কম। তো এই কম সময়ের মধ্যে আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারি, বোথ ডকুমেন্ট ওয়াইজ আমার যা যা প্রয়োজনীয় এবং প্রিপারেশন ওয়াইজ, দুইটা নিয়েই আমাদের আজকের সেশন। তো প্রথমেই যদি আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে কিছু কথা বলবো, আমার সুযোগ হয়েছে 38 এবং 39 দুইটা বিসিএস পরীক্ষার ভাইবা অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। তো আমি ভাইবা দেওয়ার আগে একটা জোকস শুনেছিলাম। হ্যাঁ, জোকসটা হচ্ছে এরকম যে ভাইবা বোর্ডে আপনাকে যদি পছন্দ হয়, আপনার ফার্স্ট ইমপ্রেশন, একটা কথা আছে কিন্তু, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো আপনাকে যদি পছন্দ হয় তাহলে স্যার আপনাকে কি কোশ্চেন করবেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প, তাই না? তাইলে ভাইবা বোর্ডে কিন্তু কি ধরনের কোশ্চেন করবেন এটা পুরোপুরি স্যারের এখতিয়ার। স্যার যদি চায় আপনাকে এই কোশ্চেনও করতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? আবার এমন যদি হয় যে আপনার ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ, স্যারের আপনাকে পছন্দ হইলো না যে কোনো কারণে, তাইলে কিন্তু স্যার আপনাকে এটাও কোশ্চেন করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে প্রেসিডেন্ট তার দাদার নাম, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দাদার নাম। তো এখন দেখেন আপনি যতই ভালো প্রিপারেশন নিয়ে যান তাহলে আপনার পক্ষে তো আর ডোনাল্ড ট্রাম্পের দাদার নাম জেনে যাওয়া সম্ভব না। তো সুতরাং ভাইবা বোর্ড বিষয়টাই হচ্ছে এরকম, এটার কোনো নির্দিষ্ট সিলেবাস, কোনো সীমা পরিসীমা নাই এখানে, এটা পুরোটাই হচ্ছে স্যারের এখতিয়ার। স্যার চাইলে এখানে একদম মাটির নিচ থেকেও কোশ্চেন তুলে আনতে পারে। তো অ্যাকচুয়ালি কাকে কঠিন কোশ্চেন করা হবে, কাকে সহজ কোশ্চেন করা হবে, আমরা অনেক সময় ভাবি যে আরে আমার আগের সবাইকে সহজ কোশ্চেন করা হইলো, আমাকে কেন এত কঠিন কোশ্চেন করা হচ্ছে। যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি একটা টপিক পারছি না, কিন্তু স্যার তারপরে ওই টপিকেই ডিপে ঢুকেই যাচ্ছেন, তখন তো আমাদের কাছে একটা কনফিউশন হয়, কি ব্যাপার, আমাকে অন্য টপিক থেকে কোশ্চেন করুক, এই টপিকেই কেন ডিপে ঢুকে যাচ্ছে। তা আসলে ব্যাপারটা যেটা হয় যে একবার যদি স্যার কঠিন টপিক থেকে বা একটা ডিপ টপিকে কোশ্চেন করা শুরু করে তখন কিন্তু আপনি বুঝবেন যে না, আমার কোনো একটা কিছু গলদ হচ্ছে, আমার কোনো একটা কিছু সমস্যা হচ্ছে, এই জন্যই কিন্তু আমাকে এইভাবে ডিপে ঢুকে কিন্তু আমাকে কোশ্চেন করা হচ্ছে। তো সুতরাং
ভাইবা বোর্ডে আপনার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। আপনাকে ভাইবা বোর্ডে আপনি যখন প্রবেশ করবেন, আপনার গেট আপ, আপনার ম্যানার, আপনার অ্যাটিকুয়েট, এবং আপনার প্রথম যে কোশ্চেন অ্যান্সার দেওয়ার ধরন, কথা বলার ধরন, হাতের মুভমেন্ট, আপনার বসার যে পজিশন, এগুলা দিয়েই স্যারকে ইমপ্রেস করতে হবে। আপনি সব পারবেন না, একটা মানুষের পক্ষে তো সব প্রিপারেশন নিয়ে যাওয়া সম্ভব না। যেটা বললাম যে ভাইবার কোনো সিলেবাস নাই, এটা আকাশ থেকে পাতাল পর্যন্ত যেই কোনো বিষয় আপনাকে কোশ্চেন করতে পারে। তো সুতরাং স্যার আপনাকে কঠিন কোশ্চেন করবে না সহজ কোশ্চেন করবে, সেটা কিন্তু ডিটারমাইন হয়ে যাবে প্রথম 1 মিনিটের মধ্যে। আপনি কিভাবে ঢুকতেছেন, কিভাবে বসতেছেন, আপনার গেট আপ কেমন, আপনার অ্যাপিয়ারেন্স কেমন, আপনার কোশ্চেন দেওয়ার ধরন কেমন, আপনার হ্যান্ড মুভমেন্ট কেমন, এই সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করবে আপনাকে কোশ্চেন সহজ করা হবে না কঠিন করা হবে। তো সুতরাং আমি মনে করি যে ভাইবা বোর্ডে যাওয়ার আগে আমরা অনেক সময় যে হ্যাঁ এই ভাইবা বইটা আমি পড়ে শেষ করে ফেলছি, হ্যাঁ আমার তো প্রিপারেশন খুব ভালো, এই ধরনের ফলস ইমপ্রেশন নিয়ে যাওয়া যাবে না। ভাইবা বোর্ডে যেই 5,000 জন চিকিৎসক যাবেন, সবাই আমাদের জেনেসিসের ভাইবা বই হোক বা অন্য ভাইবা বই হোক, সব বই কিন্তু পড়ে টরেই যাবে। সবারই কিন্তু দেখবেন যে প্রিপারেশন 19 আর 20, কিন্তু তারপরেও কারো ভাইবা ভালো হবে, কারো ভাইবা খারাপ হবে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে ম্যানার্স অ্যাটিকুয়েট, এই যে আমাদের যেটা বললাম যে ইমপ্রেশন, এটার উপরে। সুতরাং আমরা শুধু প্রিপারেশনের উপরে অনেকেই জোর দেই যে না আমি বই পড়ে শেষ করে ফেলবো, বই পড়ে ভাইবা দিতে যাব, তখন কিন্তু আমাদের ভাইবা খারাপ হয়ে যায়। আমাদের 50% সময় ব্যয় করতে হবে এই যে ইমপ্রেশনটা বিল্ড আপ করার জন্য। এবং এই জিনিসটা আমরা অনেকেই ওভারলুক করে যাই, ফলে কিন্তু আমাদের ভাইবা খারাপ, আমার নিজের ভাইবা খারাপ হয়েছে, আমি সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। আরেকটা জিনিস হচ্ছে যে ভাইবা বোর্ড, প্রত্যেকটা বোর্ডের একজন একজন করে কিন্তু চেয়ারম্যান থাকে। তাইলে ওনারা হচ্ছে পিএসসির মেম্বার। তাইলে কোন স্যার, কোন চেয়ারম্যান, কোন বোর্ডের কোন চেয়ারম্যান স্যার কোন টপিকের উপর কোশ্চেন করেন, তার ফেভারিট টপিক কি, প্রত্যেক স্যারেরই কিন্তু ফেভারিট টপিক থাকে। যে উনি এসডিজি নিয়ে কোশ্চেন করেন, উনি হচ্ছে এই জিনিসটা নিয়ে কোশ্চেন করেন, এইটা আপনাকে জানতে হবে যে কোন স্যার কোন জিনিসটা পছন্দ করে। এবং আপনি তো এটা জানবেন না, পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি জানবেন না যে কোন বোর্ডে আপনার ভাইবা হবে। ওইটা পরীক্ষার দিন সকালে লটারি হবে, লটারির মাধ্যমে আপনার বোর্ডটা ডিসাইড হবে। সুতরাং আপনার প্রত্যেকটা বোর্ডের স্যারদের ফেভারিট টপিক আপনাকে জানতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের অনেক সময় মিস হয়ে যায়। আমরা কিন্তু অনেক সময়ই জানি না যে হচ্ছে যে ভাইবা বোর্ডে গিয়ে আমি ফেস করতেছি, আরে এই স্যার নাকি এটা, ভাইবা বোর্ডে গিয়ে আপনি অনেকেই শুনবেন প্রথম যে এই স্যার তো এই টপিক পছন্দ করে, অন্য অন্য ক্যান্ডিডেটরা আলোচনা করবে, আপনি বলবেন যে হাই হাই এটা তো আমি জানি না, আমি তো শুধু ভাইবা বই মুখস্থ করে গেছি। তো সুতরাং শুধু মুখস্থ করা, শুধু নিজের মতো করে পড়লে হবে না, আপনার পড়া হবে একদম টার্গেটেড পড়া। যে এই স্যার এটা পছন্দ করে, এই স্যার এটা পছন্দ করে, আমার বসার পজিশন, আমার এয়ার পজিশন, ম্যানার সার্টিফিকেট এরকম হবে। টার্গেটেড পড়া, ভাইবার পড়া হচ্ছে টার্গেটেড পড়া, এবং একদম মাথা খাটায় পড়া, একদম হচ্ছে যে আপনার আহ নিজের বুদ্ধি বিবেচনা সবকিছু কাজে লাগিয়ে। এবং এইখানে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে কারা, সবচেয়ে বেশি হেল্প করতে পারবে যারা হচ্ছে রিসেন্টলি ভাইবা দিয়েছে, তাদের কাছ থেকে আপনারা শুনবেন এবং সেই অভিজ্ঞতাগুলা আপনারা কিন্তু নিজে কিন্তু ইমপ্লিমেন্ট করবেন। আরেকটা হচ্ছে যারা সিনিয়র কিছু স্যার থাকেন, যেমন আপনাদের কথা বিবেচনা করে জেনেসিস বিসিএস কেয়ার কিন্তু একটা এক্সক্লুসিভ ওয়ার্কশপ আয়োজন করবে। আনোয়ার মজুমদার স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, শিক্ষা ক্যাডার, ওনার কিন্তু আহ, একটা ভাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, তো সেই এক্সপিরিয়েন্স উনি আপনাদের সাথে শেয়ার করবেন। সেই ওয়ার্কশপটা কিন্তু জেনেসিসে যারা রিটেন ব্যাচে ভর্তি ছিলেন তাদের সবার জন্য কিন্তু ফ্রি ওপেন থাকবে, আপনারা রেজিস্ট্রেশন করে সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারবেন। এর বাইরেও জেনেসিস আপনাদের জন্য কিভাবে সাহায্য করতে পারে, জেনেসিস কিন্তু প্রতিদিন আপনারা জেনেসিস বিসিএস কেয়ার এর পেজ এবং গ্রুপে কিন্তু ফ্রি সেশন দেখতে পাবেন, যারা রিসেন্টলি ভাইবা দিয়েছেন তাদের সফলতার যে এক্সপেরিয়েন্স কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই জিনিসগুলো কিন্তু আপনারা তখন এই যে কিভাবে হচ্ছে ভাইবা ফেস করেছেন, কি কি কোশ্চেন করেছেন, কোন স্যার কোন জিনিসটা শুনতে পছন্দ করে, এই জিনিসগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। আরেকটা জিনিস যেটা, যে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, যে আমার যখন 39-এর ভাইবাটা খারাপ হলো, কাঙ্ক্ষিত রেজাল্ট আসলো না, তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে ভাইবা জিনিসটা, আমি কিন্তু 38-এর প্রিলি রিটেন পাস করেছি, কিন্তু আমার কিন্তু কনফিডেন্স লেভেলটা তখন অনেক লো হয়ে গেছে। যে হাই হ্যাঁ আমি আমার 39 স্পেশাল বিসিএস হলো না, ভাইবা খারাপ করছে, 38-এ তো আরো কঠিন হয়তো ভাইবা হবে, তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা লো হয়ে গেছে। তো সুতরাং এই যে আপনার কনফিডেন্সটা বুস্ট আপ, তখন কিন্তু আমি নিজেই খুঁজছি, 39-এ কোনো কোচিং করি না, 38-এ আমি তখন নিজেই খুঁজলাম যে কোথায় ভাইবার কোচিং হয়, কোথায় মক ভাইবা হয়,
কনফিডেন্স লেভেল লো হওয়ার পরে। তাহলে একটা জিনিস হচ্ছে কি দেখে শিখা, আরেকটা হচ্ছে ঠেকে শিখা। তো আপনারা ঠেকে শিখেন এটা আমরা চাই না। এজন্য আপনাদের যেন আপনারা দেখে শুনে শিখতে পারেন, এই জন্য কিন্তু জেনেসিস বিসিএস কেয়ার কিন্তু আপনাদের জন্য এক্সক্লুসিভ ভাইবা ব্যাচ এবং মক ভাইবা দুইটা জিনিসের আয়োজন করেছে। তো দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ভাইবা ব্যাচে এটা হচ্ছে একটা ব্যাচ, এখানে 12টা সেশন হবে, 12টা ক্লাস হবে, এবং এইখানে একদম ভাইবা বোর্ডের ম্যানার্স এটিকুয়েট থেকে শুরু করে বেশিরভাগ পরীক্ষার্থীর ভাইবা শুরু হয় কিন্তু প্রথম কোশ্চেন দিয়েছে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, বা হচ্ছে যে আপনার সম্পর্কে বলুন, বাংলায় হতে পারে, ইংলিশে হতে পারে। তো এই জিনিসটা কিভাবে আপনি বলবেন, নিজের সম্পর্কে আপনি কতটুকু বলবেন, কোন কোন পয়েন্টটা টাচ করবেন। এবং একটা জিনিস, ভাইবা বোর্ড কিন্তু আপনি নিজেই গাইড করতে পারবেন, আপনার ভাইবা আপনি গাইড করতে পারবেন। এই যে আপনি যখন নিজের সম্পর্কে বর্ণনা করবেন, ডিসক্রাইব করবেন, তখন কোন কোন পয়েন্ট বলবেন, ওইখান থেকে কিন্তু একটা পয়েন্ট নিয়ে তার পরবর্তী যে তুমি ঠিক আছে, তুমি ঢাকা মেডিকেলে ট্রেনিং করো, মেডিসিনে ট্রেনিং করো, আপনার বোর্ড কিন্তু তখন পরবর্তী কোশ্চেন কিন্তু মেডিসিনের দিকে চলে গেল। বা তুমি হচ্ছে যে এই প্রতিষ্ঠানে চাকরি করো, অলরেডি এই হসপিটালে আছো, বা হচ্ছে তোমার বাড়ি এইখানে, তোমার বাড়ি এই জেলে আছে, এই জেলার বিখ্যাত লোক কি। অর্থাৎ আপনি যখন নিজের সম্পর্কে ডিসক্রাইব করবেন, পরবর্তী কোশ্চেন গুলাকে কিন্তু আপনি গাইড করে নিয়েছেন। তো সুতরাং সেই ডেসক্রিপশনে আপনি কোন পয়েন্ট বলবেন আর কোন পয়েন্ট লুকায় রাখবেন, এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। শুধু মুখস্থ করে গেলাম, একটা ভাস্ট বই আমি মুখস্থ করে গেলাম, ভাইবা ভালো হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। ভাইবা বোর্ডটাকে আপনাকে খুব বুদ্ধিমত্তার সাথে গাইড করতে হবে, ইমপ্রেশন বিল্ড আপ করতে হবে। মনে করেন যে চেহারা, আমার চেহারা তো আর আমি পাল্টাইতে পারবো না, কিন্তু আমি শেভ করব, আমি ড্রেস পরে যাব, টাই পরে যাব, শু পরে যাব, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলা সম্পর্কে আপনাদেরকে একদম ম্যানার্স অ্যাটিকুয়েট থেকে শুরু করে, তারপরে যেগুলো ফ্রিকোয়েন্টলি যে টপিক গুলা কভার করা হয় ভাইভাতে, বাংলাদেশ সম্পর্কে, সংবিধান বা আন্তর্জাতিক ভূরাজনীতি, জাতিসংঘ, বিভিন্ন চুক্তি, এবং মেডিসিন, সার্জারি, গাইনি, ইমার্জেন্সি, আউটডোর সম্পর্কে আমাদের 12টা সেশন থাকবে আমাদের যে ভাইবা ব্যাচে, 12টা সেশন। এবং এটার ফিও একদম মিনিমাম ফি, আপনাদের জন্য রিজনেবল একটা ফি রাখা হয়েছে। এটা হচ্ছে ভাইবা ব্যাচ। আর যেটা মক ভাইবা, এটা আলাদা। এটা হচ্ছে যারা পিএসসির মতো করে একটা বোর্ডের সামনে, এবং বোর্ড মেম্বাররা কিন্তু এমন মেম্বার হবেন যারা হচ্ছে যে এক্সামিনার ছিলেন, অথবা এক্সামিনার কিভাবে পরীক্ষা হয় সেটা সম্পর্কে তাদের একটা ভাস্ট এক্সপিরিয়েন্স আছে। তার মধ্যে বিভিন্ন ক্যাডারের, অ্যাডমিন ক্যাডারের, শিক্ষা ক্যাডারের সিনিয়র স্যাররা থাকবে। তো সেই রকম একটা বোর্ডে আপনি ভাইবা দিয়েও নিজেকে যাচাই করতে পারবেন। সেটা আপনি আমাদের ভাইবা ব্যাচের সাথে একসাথে দুইটা ইয়াতে ভর্তি হতে পারেন, অথবা আলাদা করে শুধু মক ভাইভাতেও আপনি ভর্তি হতে পারেন, যে আমি একটা মক ভাইভা দিয়ে দেখি। হ্যাঁ, তো সুতরাং দুই রকম সুযোগই থাকবে। এই দুইটা আমরা জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য আয়োজন করেছি। আর এর বাইরে আমাদের 39 এবং 42তম বিসিএস জেনেসিসের যে একটা প্রুভেন, মানে অলরেডি ওইটা সাকসেস কিন্তু প্রুভেন, সেই ভিক্টোরি আমাদের ভাইবা বুক, ওইটাকে আমরা আরো মডিফাই করে, এবং আগের ইনফরমেশন না, এটা সম্পূর্ণ কিন্তু নতুন করে তৈরি করতে হয়েছে, কারণ এখন ভাইবা বোর্ডের মেম্বাররা চেঞ্জ হয়েছেন, আমাদের কিন্তু সরকার চেঞ্জ হয়েছে, আমাদের কিন্তু উপদেষ্টাদের সম্পর্কে ইনফরমেশন, তারপরে ভাইবা বোর্ডের চেয়ারম্যানদের সম্পর্কে ইনফরমেশন, সবকিছু কিন্তু নতুন ভাবে সন্নিবেশিত করে, এবং 44তম বিসিএস যারা সর্বশেষ ভাইবা দিয়েছে তাদের ভাইবা এক্সপিরিয়েন্স সন্নিবেশিত করে কিন্তু আমরা এই বইটা বের করেছি। এই বইটা আগামীকাল থেকেই কিন্তু আমাদের 52 মেডিকেল বুক শপে অ্যাভেলেবল হবে, আর এখন তো প্রি অর্ডার অনলাইনে করা যাচ্ছে। তো সুতরাং জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি সেশন প্রতিদিন থাকছে। একটা যারা ভর্তি ছিলেন আমাদের রিটার্ন ব্যাচে তাদের জন্য একটা ফ্রি ওয়ার্কশপ থাকছে আনোয়ার কামাল মজুমদার স্যারের তত্ত্বাবধানে। এছাড়া আমাদের ভিক্টোরি ভাইবা বুক থাকছে, যেটা আগামীকাল থেকে অ্যাভেলেবল হচ্ছে। এছাড়া আমাদের দুই রকমের ব্যাচ থাকছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ ভাইবা ব্যাচ, 12টা সেশন সম্বলিত। প্রত্যেকটা সেশন নিবে একদম অভিজ্ঞ, এবং যারা হয় পরীক্ষা দেওয়াতে অভিজ্ঞ, অথবা হচ্ছে যারা ক্যাডার, এরকম স্যারদের তত্ত্বাবধানে, এবং মক ভাইবা থাকবে। আমরা চেষ্টা করছি পিএসসি স্ট্যান্ডার্ড মক ভাইবা দেওয়া। তো সুতরাং এর বাইরেও আমাদের মেন্টরশিপ বা আমাদের নিজস্ব এরকম সেশন তো থাকবেই। আপনারা যদি আপনাদের কোনো পার্সোনাল কোনো ইনফরমেশনের দরকার হয় অথবা মোটিভেশনের দরকার হয়, আমরা আমাদের দরজা সবসময় খোলা থাকবে। তো সুতরাং এই পর্যায়ে আমি আর কথা না বাড়িয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ সেশন, সেটা হচ্ছে আমাদের ভাইবা পরীক্ষার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, কি কি জিনিস প্রয়োজনীয়, এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের জেনেসিস বিসিএস কেয়ারের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, আপনাদের সবার প্রিয় মেন্টর আব্দুল্লাহ আলমিন সোহান। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডক্টর আসিফ ইকবাল ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য।
অলরেডি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে বিসিএস এর ভাইবা রিলেটেড। আমরা এখন কি কি ডকুমেন্টস আপনার ভাইবা বোর্ডে শো করতে হবে এই নিয়ে খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করতে যাচ্ছি। ইম্পর্টেন্ট একটা সেশন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো ভাইবা বোর্ডে আপনারা যে ডকুমেন্টস গুলো প্রয়োজন একটু খেয়াল করেন। এখানে আপনারা যে ফর্ম ফিল আপের সময় 48তম বিসিএস এর যে ফর্মটা ফিল আপ করেছিলেন অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম 1, বিপিএসসি ফর্ম 1। এইটার সাথে এই এই অ্যাপ্লিকেশন ফর্ম 1টা রাখতে হবে। এর সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রয়োজন। দুইটা সেট আপনাদের করতে হবে, দুইটা সেট। এই বিপিএসসি ফর্ম 1 এর সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে, সেগুলো আমি উল্লেখ করতেছি, একটু খেয়াল করেন। যে আপনার 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ফটো লাগবে বা ছবি লাগবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড কর্তৃক আপনি যে এমবিবিএস পাশ করেছেন বা বিডিএস পাশ করেছেন, সেটা আপনি যে ইউনিভার্সিটির আন্ডারে, যেমন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে অনেকেই পাশ করেছেন, যারা যে ইউনিভার্সিটির আন্ডারে পাশ করেছেন সেই মূল যে সনদপত্র বা এমবিবিএস বা বিডিএস এর সনদপত্র, সেটার মূল কপি, অথবা যাদের মূল কপি নেই তারা সাময়িক সনদ তাই এখানে আপনার লাগবে। পাশাপাশি আপনাদের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট অথবা নম্বর পত্রের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, এটা আপনাদের সত্যায়িত ফটোকপি লাগবে। এরপরে প্রয়োজন আপনার বয়স, আপনি যে বয়সটা আপনি দেখিয়েছেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মে, সেইটা প্রমাণস্বরূপ আপনাকে শো করতে হবে হচ্ছে এসএসসি পরীক্ষার সনদপত্র। এসএসসি পরীক্ষা, এই যে এসএসসি ও সমমানের পরীক্ষার মূল অথবা সাময়িক সনদপত্রের ফটোকপি এখানে শো করতে হবে। এছাড়া এই ক্ষেত্রে কোনো এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য না। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার। বিএমডিসি রেজিস্ট্রেশন যে আমাদের যে সার্টিফিকেটটা, সেটাও আমাদের প্রয়োজন। এই যে এমবিবিএস বা বিডিএস এর ক্ষেত্রে বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক, যারা অলরেডি পাননি, মানে মানে আপনারা যারা হচ্ছে স্থায়ী রেজিস্ট্রেশনটা এখনো পাননি, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, তারা সাময়িকটাও শো করলেও হবে। এরপরে আসেন যারা ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিচ্ছেন, ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিয়েছেন বা হচ্ছে অ্যাপিয়ার্ড লিখে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের অ্যাপ্লিকেশনেও লেখা ছিল, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন ছিল 25/6/2025, 25/6 মানে 25 জুন 2025। এই তারিখের মধ্যে, এই 25/6/2025 তারিখের মধ্যে আপনার ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শেষ হইতে হবে। এই মর্মে আপনার ইনস্টিটিউট থেকে লিখিত কাগজপত্র শো করতে হবে। এরপরে আসেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যারা বিভিন্ন অটোনোমাস ইনস্টিটিউট অথবা হচ্ছে আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদেরকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট শো করতে হবে। অবশ্যই তাদেরকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট শো করতে হবে। পরবর্তীতে আসেন, এখানে আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন পত্র অথবা পাসপোর্টের 3টা যে কোনো একটা অবশ্যই সাথে রাখতে হবে। তবে আমরা সাধারণত জাতীয় পরিচয়পত্রটাই সাথে নেই। এরপরে আসেন মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে তাদের যে সনদের সত্যায়িত কপি সাথে জমা দিতে হবে। এরপরে আসেন স্থায়ী ঠিকানার জন্য, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম ফিল আপের সময় আপনি পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছেন, অনেকে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন, তবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটাই হলো মেইন। এই পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য এনআইডি এর সাথে, এনআইডি এর সত্যায়িত কপির সাথে আপনি যে অঞ্চলে থাকেন বা যে এলাকায় থাকেন সেই এলাকার সিটি কর্পোরেশনের মেয়র, শহর হলে অথবা ওয়ার্ড অথবা কাউন্সিলর, অথবা যদি গ্রাম এলাকা হন তাহলে গ্রাম এলাকায় পৌর চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র আপনার শো করতে হবে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, ভাইবা বোর্ডে যাওয়ার আগেই আপনাকে বিপিএসসির যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে পুলিশ ভেরিফিকেশন ফর্ম অ্যাভেলেবেল থাকবে। এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে
উভয় পৃষ্ঠ মুদ্রণ করে ফর্মের সকল তথ্য, সেখানে যে যে তথ্য চেয়েছে সেটা পূরণ করে জমা দিতে হবে। এইখানে খুব গুরুত্বপূর্ণ এই যে কথাগুলো বলা হইলো, সকল সনদপত্র এবং সকল সনদ এবং কাগজপত্র, সকল সনদ এবং কাগজপত্র বিপিএসসি 1 মৌখিক সহ বিপিএসসি 1 এর যে ফর্মটা মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ আপনাকে এই যে কাগজপত্রগুলো বলা হইলো এগুলো অবশ্যই আপনাকে কালেক্ট করে রাখতে হবে এবং শো করতে হবে ভাইবার সময়। এরপরে আসেন আমরা বিপিএসসি ফর্ম 3, আরেকটা ফর্ম আছে বিপিএসসি ফর্ম 3। আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম সেটা ছিল বিপিএসসি ফর্ম 1। কিছুদিন পরেই বিপিএসসি ফর্ম 3 অ্যাভেলেবেল হবে ওয়েবসাইটে, বিপিএসসির ওয়েবসাইটে অথবা bpscteletalk.com.bd তে অ্যাভেলেবল হবে। এইখানে এই ফর্মটা বাংলায় পূরণ করে জমা দিতে হবে, বাংলায় পূরণ করে জমা দিতে হবে। আচ্ছা, এই সংক্রান্ত ইনফরমেশন এই এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে, আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই এসএমএস এ আপনাদের ইনফরমেশন চলে যাবে। এরপরে আসেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আচ্ছা অবশ্যই তাহলে কি আপনার এখানে প্রত্যেকটা কাগজপত্রের মূল কপি কিন্তু সাথে রাখতে হবে, মূল কপি সাথে রাখতে হবে। পাশাপাশি দুইটা সেট আপনাকে রেডি রাখতে হবে, দুইটা সেট। মূল সার্টিফিকেটে আপনাকে শো করতে হবে এবং সার্টিফিকেট এবং আলাদা যে দুইটা সেট সেটা জমা দিয়ে আসতে হবে। সেই দুইটা সেট রেডি রাখতে হবে। কি কি কাগজপত্র যেটা জমা দিতে বললাম সেই এতক্ষণ ধরে আলোচনা করলাম সেগুলোই। এখন আসেন ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যারা 46তম, এখানে যদিও বলা হয়েছে 47তম বিসিএস এর প্রিলি দিবেন এবং অথবা 46 এর লিখিত দিবেন, তারা অবশ্যই একটা এই যে ফর্মটা, এই একটা গুগল ডক ফাইল আপনাকে পূরণ করে জমা দিতে হবে। এটা অ্যাকচুয়ালি যে গুগল ডক, সেখানে 47 এর কোনো অপশন নাই, সেখানে আছে আপনি 46তম বিসিএস এ অংশগ্রহণ করেছিলেন কিনা, এই রিলেটেড লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন কি করবেন না এই রিলেটেড একটা ইনফরমেশন এখানে তারা চাচ্ছে। হয়তো বিসিএস এর যে ভাইবার যে সময়টা সাথে আপনার যেটা এটা কনফ্লিক্ট না করে, যে লিখিত পরীক্ষা এবং ভাইবার সময় যাতে মানে কনফ্লিক্ট না করে, এই জন্যই তারা আলাদাভাবে আইসোলেশন করতে যাচ্ছে। এই উদ্দেশ্যে 46তম বিসিএস এ যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই গুগল ফর্মটা ফিল আপ করবেন। তো এই পর্যন্ত ছিল কাগজ প্রয়োজনীয় ডকুমেন্ট সম্বন্ধে। এখন অলরেডি আমাদের এখানে আমাদের সাথে যারা আছেন আমাদের সিনিয়র ভাই এবং ভাইয়েরা মেন্টররা, হ্যাঁ আপনারা কিভাবে ভাইবার প্রিপারেশন নেবেন, কিভাবে সামনের দিনগুলোতে কাজে লাগাবেন, ভাইবা বোর্ডের পরিবেশ কেমন হবে, ভাইবার বোর্ডের মেম্বার কারা হবে, এই রিলেটেড কথাবার্তা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের ওয়ার্কশপ হবে, আমাদের ব্যাচ আছে এবং মক ভাইবা ব্যাচও আছে। আমরা নর্মালি অফলাইনে এবং অনলাইনে মক ভাইবা নিব এবং আমাদের যে সেশন যেটা হচ্ছে ক্লাস রিলেটেড যে একটা ব্যাচ চালু হচ্ছে, এটা অনলাইনে হবে, রেকর্ডেড ব্যাচ এবং অনলাইন লাইভ ব্যাচ। তো আমার কথা এখানেই শেষ করে আমি সম্মানিত মেন্টর আসিফ আবেদিন ভাইকে আপনারা কিভাবে সামনে প্রিপারেশন নেবেন এই নিয়ে সংক্ষেপে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং প্রাণ ঢালা অভিনন্দন সেই সকল চিকিৎসক বৃন্দদেরকে যারা আসলে এই শত সহস্র হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে, চিকিৎসকদের মধ্যে যারা আজকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, ভাইবার কার্ড পেয়েছেন, এই 48তম স্পেশাল বিসিএস এর ভাইবার জন্য পিএসসি তে আমন্ত্রণের সুযোগ পেয়েছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের এই আজকের এই সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই যে প্রিলি পরবর্তীতে ভাইবার আগ পর্যন্ত এই সময়টুকুতে আপনারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন চিকিৎসক, এমবিবিএস ডাক্তাররা, পাশাপাশি ডেন্টাল সার্জন, যে সকল ভাই বোনরা শুনছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কারণ স্পেশাল বিসিএস আমরা যতই বলি স্পেশাল, এটার কম্পিটিশন হয়তোবা তুলনামূলক বা টিপিক্যাল একটা বিসিএস পরীক্ষার মতো হয়তোবা 3 লক্ষ 4 লক্ষ ক্যান্ডিডেট থাকে না, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এক একটা ভাইটাল ক্যান্ডিডেট। এখানে আমাদের প্রায় 40,000 শিক্ষার্থী এমবিবিএস এ, প্রায় 5,000-এর মতো শিক্ষার্থী ডেন্টাল ফ্যাকাল্টিতে তারা পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা চিকিৎসক কিন্তু কম্পিটিবল, তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এই বিসিএস পরীক্ষা কেন্দ্রিক। সেখানে আপনারা এমবিবিএস এ 4,600
এবং ডেন্টালে 511 জনের মতো যারা ভাইবার জন্য ডাক পেয়েছেন, তারা আসলে কি অবশ্যই নিজেদেরকে কিছুটা এগিয়ে রাখতে পারেন। তবে এখন বিষয় হচ্ছে আমাদের চূড়ান্ত যে রেজাল্ট, যেখানে আমাদের এমবিবিএস এর কথা বলা আছে 2727 এবং ডেন্টাল ফ্যাকাল্টিতে আছে 300 জন। এই 300 জন এবং 2700 জন কারা হবেন, এই ডিসিশনটা কিন্তু আমরা জানবো সেপ্টেম্বরের 22 তারিখের মধ্যে। কাজেই আমরা গতকাল রাতে, আজকে রাতে যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে কিন্তু লেখা আছে অগাস্টের 6 তারিখ থেকে কিন্তু ভাইবা পরীক্ষা শুরু। তাহলে অগাস্টের 6 তারিখ এবং সেপ্টেম্বরের 22 তারিখের মধ্যে রেজাল্ট আপনি যদি হিসাব করেন, এই 1.5 মাসের মধ্যেই কিন্তু আপনাদের সকলের ভাইবা শেষ হয়ে যাবে। কাজেই আমি এখন জেনারেলাইজ ভাবে কিছু কথা বলবো যে কিভাবে আপনারা ভাইবাকে নিজেদেরকে এগিয়ে রাখবেন। প্রথম কথা হচ্ছে, আপনারা বিগত বছরের ভাইবার যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো আপনারা একটু পড়বেন, অ্যানালাইসিস করবেন। সেখানে আপনারা দেখবেন ভাইবা পরীক্ষার একটা কমন ফরম্যাট আছে। যেমন আপনি যখন ভাইবা বোর্ডের সামনে ঢুকবেন, আপনাকে শুরুতে যে প্রশ্নটি করা হবে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। আপনার পরিচয়টা দেন। আপনার শিক্ষকরা, আপনার বোর্ডের যে সম্মানিত মেম্বার, চেয়ারম্যান থাকবেন, তারা শুনতে চাচ্ছেন আপনার পরিচয়টা। আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ বলবেন। এই কথাটার মধ্যে কিন্তু আপনি আপনার সবকিছু ডিটেলস আপনি তুলে ধরবেন, এবং যতক্ষণ পর্যন্ত না স্যার শেষ করতে না বলবেন, বা মোটামুটি আপনি 4 মিনিট কিংবা 5 মিনিটের মতো কিন্তু একটা কমপ্লিট প্রস্তুতি নেবেন। তার পরবর্তীতে আপনাকে কিন্তু বেসিক কিছু কোশ্চেন করা হবে। আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন, বর্তমানে কি করছেন, বর্তমানে কোনো চাকরিতে আছেন কিনা, কোনো কোর্সে আছেন কিনা, এই বেসিক টাইপ কোশ্চেন দিয়ে কিন্তু আপনার ভাইবাটা শুরু হচ্ছে। তারপর আপনাকে যে কোশ্চেনটা করবো, ভাইবার যে বোর্ডের চেয়ারম্যান, তিনি পিএসসির মেম্বার, এবং তিনি আপনাকে জেনারেল টপিকসের কিছু কোশ্চেন ধরবেন। জেনারেল টপিকসের কোশ্চেনের মধ্যে এই টপিকসের কোশ্চেন গুলো বাংলাদেশ থেকে হতে পারে, এই টপিকসের কোশ্চেন গুলো আন্তর্জাতিক থেকে হতে পারে। কিরকম? আপনি যদি আজকের ঘটনা যদি দেখেন যে আজকে এই সোমবার আমাদের দেশের ইম্পর্টেন্ট ঘটনাবলী কি কি আছে। আমরা এই জুলাই মাসে আছি। গত বছর জুলাই 24-এ কিন্তু আমাদের দেশে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে, জুলাই অভ্যুত্থান 2024। এই জুলাই মাসে আমাদের আমরা সরকার কি কি পদক্ষেপ কাছে নিয়েছে, গত 1 বছরের মধ্যে কি কি সংস্কার কমিশনের কাজ হয়েছে, রাষ্ট্র আসলে কিভাবে আগাতে চাচ্ছে, রাষ্ট্রকে কিভাবে একটা সফল, একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়, এই যে টপিকস গুলোর কোশ্চেন, এই কোশ্চেন গুলো হয়তো আপনার কাছ থেকে জানতে চাবে। তো আপনি কিন্তু সেখানে প্রশ্নগুলো হবে না, স্যার আমি তো স্পেশাল বিসিএস এর চিকিৎসক হিসেবে এসেছি। আপনার কাছে বলার সুযোগ নাই। আপনি একটা ডেন্টাল ফ্যাকাল্টির, আপনি কিন্তু বলার সুযোগ নেই স্যার আমি ডেন্টাল ফ্যাকাল্টির। সো এই কোশ্চেন গুলো আপনাকে জানতে হবে। আপনাকে যদি আন্তর্জাতিক বর্তমানে সচরাচর যে ঘটনাগুলো ঘটতেছে, ইসরায়েল গাজাতে একটা ইস্যু চলতেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের সাথে একটা বাণিজ্য যুদ্ধ, বা একটা যে ট্যাক্স, কাস্টমস ডিউটি, যে এক্সাইজ, এগুলো হচ্ছে অ্যাপ্লাই করতেছে, এই বিষয়গুলো নিয়ে আপনার রুশ ইউক্রেন যুদ্ধ, বিশ্বের চলমান যে বিষয়গুলো আছে, এই ঘটনাগুলো থেকেও কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। এগুলো সম্বন্ধে আপনাকে কিন্তু জানতে হবে। তারপর চলে আসেন আপনার টপিকস বেসড কোশ্চেন। আপনি সার্জারি ফ্যাকাল্টির, আপনি মেডিসিন ফ্যাকাল্টির, আপনি গাইনি ফ্যাকাল্টির, আপনি বর্তমানে কিসে আছেন, কোন জব, আপনি যদি পোস্ট গ্রাজুয়েশনে থেকে থাকেন, এটা আপনার জন্য খুব ভালো একটা সুযোগ। আপনি সার্জারি ফ্যাকাল্টিতে আছেন, জেনারেল সার্জারিতে এমএস করতেছেন, ফাইন, তখন আপনাকে কিন্তু সরাসরি জেনারেল সার্জারি টপিকস থেকে আপনাকে কোশ্চেন করবে। কিন্তু এরকম যদি হয়, আপনি সদ্য ইন্টার্নশিপ শেষ করলেন, আপনি বছরখানেক হলো ইন্টার্নশিপ শেষ করছেন, এখনো কোনো পোস্ট গ্রাজুয়েশনে ঢুকেন নাই, এই সময়টুকু আপনি কিভাবে বলবেন? স্যার জিজ্ঞেস করলো তাহলে তুমি কি করছো, আপনি বলতে পারেন স্যার আমি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আপনি বলতে পারেন স্যার আমি বেসরকারি এই জবটি করতেছি। আপনি বলতে পারেন স্যার আমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন আপনাকে বলবে যে আপনি কোন টপিকসে পোস্ট গ্রাজুয়েশন করতে চাচ্ছেন। আপনি ফাইন, আপনি আপনার যে জিনিসটা আপনি মাথায় রেখেছেন, আইডিয়া করতেছেন, আমি অপথলমোলজিতে আমি ক্যারিয়ার করব, আমি গাইনিতে এফসিপিএস করবো, আপনি সেভাবে উত্তর দিবেন। আপনি ডেন্টাল ফ্যাকাল্টি, আমি ওএমএস এ এমএস করব, আমি কনজারভেটিভ, আপনি ওইভাবে আপনি উত্তরটা দিবেন। তখন আপনার ভাইবা বোর্ডে মেডিকেল ফ্যাকাল্টি বা ডেন্টাল ফ্যাকাল্টির যে স্যার থাকবেন, সেই স্যার
আপনাকে ওই রিলেটেড কোশ্চেনগুলো আস্ক করবেন, এবং সর্বশেষ সবকিছু শেষে ঠিক আছে আপনি এখন আসতে পারেন। এবং এই যে টোটাল ভাইবার একটা সিনারিও 10 থেকে 15 মিনিটের মধ্যে যে ঘটনা ঘটবে, এই কোশ্চেনগুলো আমরা দেখেছি বিগত বিসিএস গুলোতে, বিগত বিসিএস এর ভাইবা গুলোতে অনেক বেশি ডিফারেন্সিয়েশন আছে আপনার ভাইবা গুলোতে। কোনো কোনো শিক্ষার্থীকে অনেক কোশ্চেন ধরে জর্জরিত করা হয়েছে, কোনো কোনো শিক্ষার্থীকে মাত্র 2টো কোশ্চেন 3টা কোশ্চেন ধরেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। কাজেই এই ভাইবা প্রস্তুতি যদি আপনাদের কমপ্লিট না হয়, আপনি যদি আপনার এই সামনের সময়টুকু যদি আপনি ভালো মতো কাজে না লাগান, আপনার প্রফেশনের ইনস এন্ড আউট, আপনার দেশের অবস্থা, আপনার বিশ্ব এই আন্তর্জাতিক পরিমণ্ডলের অবস্থা আপনি যদি ভালো মতো না জানেন, ভাইবা বোর্ডে আপনি হয়তো বা ভালো করবেন, কিন্তু সেই ভাইবা বোর্ডে ভালো করার জন্য যে কনফিডেন্স, এই কনফিডেন্সটা কিন্তু 100% বুস্ট আপ হবে না। আপনি যত জানবেন, যত করবেন, তত বেশি কনফিডেন্ট থাকবেন এবং তত পজিটিভ অ্যাপ্রোচে আপনি কিন্তু ভাইবা পরীক্ষা দিতে পারবেন। কাজেই আপনাদের দরকার একটা ভালো গাইডলাইন এবং দরকার একটা ভালো নির্দেশনা। আমরা জেনেসিস বিসিএস কেয়ার থেকে আপনাদের ভাইবা বইয়ের জন্য ফ্যান্টাসি বই, আমরা ডেন্টাল ফ্যাকাল্টির জন্য আপডেট, ভাইবা সহায়িকা, এই বইগুলা নিয়ে এসেছি। এই বইগুলা আপনি পড়বেন। পাশাপাশি আমরা কিন্তু আপনাদের জন্য ভাইবা সেশন, ভাইবা ক্লাস, এই বিষয়গুলোরও আয়োজন করতেছি, যাতে করে বিগত বিসিএস গুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে, কি ধরনের উত্তর দেওয়া লেগেছে, এই টপিকস গুলো আমরা আপনাদের সাথে ইজিলি আলোচনা করতে পারি। এবং আমাদের এই ভাইবা ক্লাসগুলো নিবে আমাদের বর্তমানে প্রশাসন ক্যাডারে কর্মরত আছেন সালমান ফার্সি স্যার, আমাদের যারা সিনিয়র মেন্টর, আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর লেভেলের, এই ধরনের উচ্চ পর্যায়ের লোকগুলো নিয়ে আমরা ভাইবা বোর্ডের এই ক্লাসগুলোকে দিচ্ছি, যাতে করে জেনারেল এবং ইন্টারন্যাশনাল টপিকসের গুরুত্বপূর্ণ কোন কোন দিকগুলো আপনাদের জানতে হবে এবং কোন অ্যাপ্রোচে, কোন ভাবে আপনারা এগুলো উপস্থাপন করবেন। আপনি একটা প্রশ্নের উত্তর আপনি জানেন, কিন্তু সেখানে আপনার প্রেজেন্টেশনটা, সেখানে আপনার বলার ধরনটা ভালো হচ্ছে না, এটা কিন্তু পরীক্ষাতে আপনার জন্য একটা নেগেটিভ ইমপ্রেশন ফেলে। আপনি একটা পরীক্ষা করছেন, অ্যান্সার জিজ্ঞেস করলো, আপনি কিন্তু অ্যান্সার দিতে পারছেন না, আপনি মাথা খাচ্ছেন, পারতেছি না, মানে এই এই অঙ্গভঙ্গিগুলা কিন্তু, এগুলা কিন্তু আপনার জন্য নেগেটিভ। আপনি এগুলো যত করবেন আপনার ভাইবার মার্কস কিন্তু তত কমতে থাকবে। একটা পজিটিভ অ্যাপ্রোচ এবং একটা পজিটিভ ভাইব নিয়ে গেলে কিন্তু সেখানে আপনার জন্য পরিবেশটা আপনার জন্য কিন্তু অনেক বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা রাখে। কাজেই প্রিয় চিকিৎসক, আপনারা যারা এই সেশনটি দেখছেন, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আরেকটু আলোচনা করব। আমাদের পরবর্তী যে মেন্টর আছেন আমাদের ডাক্তার কামরুল হাসান ভাই, তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। কিন্তু আপনাদের যেমন আমি বলবো, আমি একটা জেনারেলাইজ পরামর্শ সকল শিক্ষার্থীকে দেই যারা ভাইবা দিবেন, আপনারা এখন থেকে প্রতিদিন নিয়মিত পেপার পত্রিকা পড়বেন, নিয়মিত একটা দৈনিক পত্রিকা সরাসরি পড়বেন। এই জন্য কারণ পত্রিকাগুলোতে বর্তমান সময়ে দেশ এবং আন্তর্জাতিক টপিকসের কি কি ঘটনা ঘটছে, কি কি ঘটনা ঘটবে, এই বিষয়গুলো টপিকস নিয়ে কিন্তু সেখানে উল্লেখ করা আছে। আপনারা নিয়মিত পেপার পত্রিকা পড়লে এই বিষয়গুলো আপনারা জানবেন। পাশাপাশি আপনাদের মেডিকেল সায়েন্সে আপনাদের সার্জারি, মেডিসিন, গাইনি থেকে শুরু করে আপনাদের পোস্ট রিলেটেড সাবজেক্ট, আপনি কোন বিষয়ে আছেন, কোন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করতেছেন, কোন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন আপনারা করবেন, এই সাবজেক্টগুলো থেকেও কিন্তু আপনাদের পরীক্ষায় কোশ্চেন আপনাদেরকে ধরবে। কাজেই এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দিব, দিক নির্দেশনা দিব, এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের প্রস্তুতিটা নিবেন, যাতে করে আপনারা ভাইবা বোর্ডে একটা পজিটিভ মাইন্ডে নিয়ে, পজিটিভ অ্যাপ্রোচে যে যদি ভাইবা দিতে পারেন, আমরা আশাবাদী আপনি সেই 2700 মানুষ, সেই 2700 এমবিবিএস সার্জন এবং সেই 300 জন ডেন্টাল সার্জনের মধ্যে কিন্তু আপনি চলে আসবেন। কাজেই প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ওইভাবে আপনাদের কাগজপত্রগুলো গুছান।
ওইভাবে আপনারা আপনাদের প্রস্তুতিটা হচ্ছে নিতে থাকেন। এবং অবশ্যই আপনার মাঝখানে যে একটা ইউনিকনেস, একটা স্বকীয়তা, এই জিনিসটাকে আপনাকে এক্সপ্রেস করতে হবে ভাইবা বোর্ডে, যে আমি এই জিনিসগুলো ভালো পারি, এই জিনিসগুলোতে আমি আহ, অনেক বেশি আমার আগ্রহ আছে। আমি কেন সরকারি চাকরি করব, কেন উপজেলায় যাব, গ্রাম পর্যায়ে যে প্রান্তিক পর্যায়ে যে মানুষদেরকে সেবা প্রদান করব, এই সেবা দান করার যে মন মানসিকতা আমার আছে, এই জিনিসটা আপনাকে ভাইবা বোর্ডে স্যারদের সামনে কিন্তু এক্সপ্রেস করতে হবে। কারণ তারা যখন কনভিন্সড হবে যে না, আমার এই চিকিৎসকটি সে সরকারি চাকরির প্রতি তার একটা আগ্রহ আছে, তার একাগ্রতা এবং তার যে মনোচিত্তে সে দেশ এবং দেশে মানুষের কল্যাণে নিজেকে সেবা দিবে, তার নিজেকে বিলীন করবে, উৎসর্গ করবে, এরকম একটা পজিটিভ জিনিস যখন শিক্ষক বা ভাইবা বোর্ডের স্যাররা থাকবে, যখন বুঝতে পারবে, তখন কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে এই চাকরিটি দেওয়ার জন্য। আর চাকরিতে দেওয়ার পর আপনি যদি ভাইবা বোর্ডে যদি এভাবে এক্সপ্রেস করেন যে না, চাকরি করব না, আমি কেবল ঢাকায় থাকবো, ঢাকায় চাকরি করব, হ্যাঁ, এরকম অ্যাপ্রোচ হলে কিন্তু জিনিসটা আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এবং কঠিন হয়ে যাবে। কাজেই ভাইবা বোর্ড আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি ভাইবা বোর্ডকে নিয়ন্ত্রণ করবেন। এই এই জিনিসটুকু জাস্ট আপনি মাথায় রাখবেন এবং বি কনফিডেন্ট অ্যান্ড যতটুকুই প্রিপারেশন নেবেন বেশ ভালো মতো প্রিপারেশন নেবেন। অ্যান্ড ফার্স্ট রুল, এক্সপ্রেস ইউর সেলফ। আপনাকে এক্সপ্রেস করতে হবে, আপনাকে নিজেকে প্রকাশ করতে হবে এবং আপনাকে আপনার ভালো দিকগুলোকে ভাইবা বোর্ডের কাছে তুলে ধরতে হবে। সো এই ছিল আমার মোটামুটি আজকে আপনাদের প্রতি দিক নির্দেশনা। এখন আমরা আমাদের জেনেসিস বিসিএস কেয়ারের কোঅর্ডিনেটর, আমাদের সকলের পরিচিত ডাক্তার কামরুল ভাই, ডাক্তার কামরুল হাসান ভাই, যিনি ফেসবি রেসিডেন্ট আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, কামরুল ভাইয়ের বক্তব্য শুনবো। তো এখন কামরুল ভাই তার বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের বাকিটুকু অংশ হচ্ছে কন্টিনিউ করবেন। স্টার্টিং সেশন শুরুতে নিল। আসসালামু আলাইকুম, সুপ্রিয় 48তম বিসিএস এমসিকিউ বেসড লিখিত পরীক্ষা আর কি, এটা যারা পাশ করছেন তাদেরকে অভিনন্দন এবং শুভকামনা। সামনের সময় যাতে আপনাদের সবার স্মুথ হয়, সেই উদ্দেশ্যে আসলে আজকের এই সেশন। এবং এই সেশনের মাধ্যমে আমরা আসলে কি আপনাদেরকে মেসেজ দিতে চাই, যে মেসেজ দিতে চাই বিসিএস এর এরপরে একটা আপনাদের ভাইবা শুরু হচ্ছে 6 আগস্ট। এখানে দেখা যাবে কিছুটা সিরিয়ালি কন্টিনিউয়াস হইতে থাকবে। এখন কিভাবে হবে, অনেক সময় 15 জন হয় একটা বোর্ডে, অনেক সময় বোর্ড বাড়তে পারে, এভাবেই চলতে থাকবে ভাইবা। আপনার নির্দিষ্ট ডেটে আপনি পরীক্ষা দিবেন। তাহলে এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে আপনার একটা প্রস্তুতি নেওয়া। প্রস্তুতিটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মানসিক প্রস্তুতি, আর একটা হচ্ছে আপনার কন্টেন্ট রিলেটেড, মানে আপনার বই খাতা এগুলো নিয়ে আপনি পড়বেন। তাহলে মানসিক প্রস্তুতি যদি বলে, আপনার বিসিএস এর ক্ষেত্রে সবসময় কি কয়েকটা জিনিস অবশ্যই ম্যান্ডেটরি ফলো করতে হয়। যে একটা ভাইবা বোর্ডে সম্মানিত টিচার, এখানে মেডিকেল প্লাস জেনারেলের স্যাররা থাকবে, পিএসসি মেম্বাররা থাকবে। সব সময় দেখা যায় 3 জনই থাকে এবং 2 জন এক্সপার্ট, মানে আমার ডাক্তার থাকে, একজন পিএসসি মেম্বার থাকে। অনেক সময় পিএসসি মেম্বার নিজেও ডাক্তার হতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রথম থাকে হচ্ছে আপনি ঢুকবেন, স্যাররা কথা বলবে। ও এই যে অ্যাটিটিউড, একটা প্রবলেম থাকে যে শুরুতে আপনি কি বলছেন, স্যাররা কি অ্যান্সার চাই, আপনি কি অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে, আপনি যে পারতেছেন না এটাও কিভাবে মেনটেন করছেন, যে না আমি এটা পারি না, ঠিক আছে, আপনি হেলাফেলাই ছেড়ে দিচ্ছেন না, আপনি মানে জাস্ট আপনার গেস্ট স্যার, এটাই হচ্ছে প্রথম যে ইম্পর্টেন্ট অংশ। এরপরে আপনার কোশ্চেন ধরে কখনো মেডিকেল দিয়ে শুরু হতে পারে, কখনো আমার পিএসসি মেম্বার শুরু করতে পারে। দেখা যায় যে এমন আছে অনেকেই শুধু জেনারেল কোশ্চেন দিয়ে প্রায় ম্যাক্সিমাম শেষ হয়ে যায় টাইম, তখন জাস্ট আপনি বলে যে স্যার আপনি কিছু ধরেন। আবার অনেক সময় যে স্যাররাই শুরু করে, আমাদের স্যারদের কোশ্চেনই থাকে,
ম্যাক্সিমাম দেখা যায় যে তখন জেনারেল কোশ্চেন আসে না। আবার দেখা যায় যে আরেক ধরনের যে আপনি অনেক সময় আপনার পরিচয় দিতে যখন পরিচয় দিবেন আপনি কি অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপনার কোশ্চেন হয়। অনেক সময় আপনার দেশের বাড়ি, আপনি কোথায় আছেন, কি করতেন, এগুলো নিয়ে কোশ্চেন কিন্তু হয়ে যেতে পারে। এই জন্য ভাইভাইতে একটা ভার্সেটাইল ব্যাপার থাকে, যে এখানে অনেক কিছু আপনাকে একটু হলেও জেনে যাইতে হয়, যে কোনটা কি আসবে এটা আসলে কেউ বলতে পারে না। সেক্ষেত্রে যেমন আমি জেনারেল পার্টে যদি এখন বহির্বিশ্বে কি ঘটতেছে, বাংলাদেশের রাজনীতি কি ঘটলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে আমাদের সাম্প্রতিক স্টাইলের জিনিসগুলাই ইম্পর্টেন্ট। এরপরে যদি আপনি দেখেন আরেকটা আছে জেনারেলে কি আগের মতো আমাদের কি সেই ইতিহাস এখন দেখবেন যে অতটা ধরবে না। তাহলে আর একটা বিষয় জেনারেলের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হয় যে আপনার যে জেনারেলের যে কোশ্চেন গুলো আপনার এই পরীক্ষায় আসছে সেগুলো থেকেও কিন্তু অনেক সময় ভাইবার কোশ্চেন জিজ্ঞেস করে ফেলতে পারে। এই জন্য ওই কোশ্চেন গুলো একটু আবার একটু সলভ করে যাওয়া এটা একটা দরকারি জিনিস। এরপরে আমাদের এখানে দেখা যাবে যে প্রফেশনাল যেহেতু আমরা সবাই, তাহলে প্রফেশনাল পরীক্ষাটাই কিন্তু গুরুত্ব দিবে। তা সেক্ষেত্রে আমি প্রস্তুতির ক্ষেত্রে বলবো যে আমরা যেমন এমবিবিএস এর ক্ষেত্রে আহ, অনেক কিছু গুরুত্ব দিছি। যেমন আমাদের ফার্স্ট ইয়ার ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে অ্যানাটমি, এরপরে আমাদের মাইক্রো, ফার্মা, ফরেন্সিক, প্যাথো, কমমেড, এদিকে গাইনি সার্জারি, তারপরে হচ্ছে মেডিসিন। এই সার্জারি অংশ যেমন আইএনটি একটা আলাদা অংশ ছিল, সেটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তাহলে সেখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সবকিছুর গ্রস জিনিস লাগে। মানে আমরা যখন এজ এ জিবি প্র্যাকটিশনার হিসেবে আহ, হাসপাতালে আপনার জব করছি, সেক্ষেত্রে আহ, আপনার কিন্তু এগুলো গ্রসলি জেনে যাওয়া লাগবে। যেমন আমরা অনেক সময়, যেমন এবার তো গাইনি সিলেবাসে ছিলই, এই সিলেবাসের অংশ কিন্তু একটু দেখে যেতে হবে। আনিসকে ডাকবো। তাহলে আমরা শুরুতে কি করতে পারি, তখন সারা যে কোশ্চেন গুলো করবে আপনি কি সবকিছু পারবেন? যেমন আমার ক্ষেত্রে আমাকে কি কি ধরছিল আমার মনে আছে, প্রথমে আমি গেলাম ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা আমাকে ধরে নাই। আমাকে সরাসরি কোশ্চেন করছে মেডিকেলে, স্যার যে আপনি উপজেলাতে আসছেন, আপনার একটা ডায়াবেটিস রোগী বুকে ব্যথা নিয়ে আসছে, আপনি কি করবেন? তখন আমি যেমন সরাসরি বলা শুরু করছি, স্যার আমরা ইসিজি করবো। তো হ্যাঁ ঠিক বললো, ঠিক আছে তাহলে আপনি যদি এমআই হয় তাহলে কি করবেন? এখন আমি এমআই ট্রিটমেন্ট হিসেবে ইকোস্প্রিন, ক্লোপিড, মানে একদম সিরিয়ালি ওষুধের নামগুলো বলতে চাচ্ছি। তখন আমরা কিন্তু পেইন কিলার হিসেবে প্যাথিডিন, বা আমরা প্যাথিডিন সাধারণত ইউজ করতে হয়। এই প্যাথিডিনের কথা আমি বলছি ধরেন সিরিয়ালি 5-6 নম্বরে। যে স্যার ছিল সেই স্যার কিন্তু জানতে চাই যে আপনি প্রথমে অ্যানালিসিস দিবেন। তার কথা হচ্ছে এটা, আপনি তার ব্যথা নিয়ে আসছে, আপনি ব্যথা চিকিৎসা করবেন না? এটা নিয়ে অনেক কথাবার্তা বললো। তারপরে এবার ওখান থেকে ডায়াবেটিস গেল, ডায়াবেটিসের হাইপারগ্লাইসিমিয়া। এরপরে আছে আপনার নিয়ে আসে আচ্ছা আনিসটা ডাকবো। তাহলে দেখা যায় যে তখন আমাকে আর কি কি জিজ্ঞেস করলো, ডায়াবেটিসের পুরো কমপ্লিকেশন, ডায়াবেটিস ডায়াগনোসিস, ডাব্লিউসি ক্রাইটেরিয়া, তারপরে ধরলো ডায়াবেটিসের যে কমপ্লিকেশন হয়, হাইপো হয়, হাইপার হয়, আপনি হাইপো হলে কিভাবে কি করবেন, একটা ইমার্জেন্সিতে আপনি কি করবেন। এরপরে ধরলো হচ্ছে কমপ্লিকেশন গুলো যেমন নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, এগুলো সম্পর্কে জাস্ট গ্রসলি জিজ্ঞেস করলো যে কি কি হয়, আপনি এক্ষেত্রে কি করতে পারেন। তখন আমার মনে হলো যে এদিক দিয়ে মোটামুটি শেষ হয়ে গেল। এরপরে আমাকে জেনারেল একটা কোশ্চেন ধরলো। জেনারেল কোশ্চেন কি ধরলো, যে ওই সামনে পিকচার, যে একটা পিকচার ছিল, ওটা সম্ভবত আমাদের আহ, সংবিধানে ওই যে আমাদের আগের আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইয়ে ছিল, ছবি ছিল। তো সেখানে আমার ধরলে এটা সংবিধানে কততে আছে, তার মানে এটা তার আমি মনে করলাম উনি সংবিধান রিলেটেড একটা কোশ্চেন ধরলো, জাস্ট আর কিছু না। আবার অনেকের ওই সময়ের এক্সপিরিয়েন্স ছিল যে শুধু জেনারেল কোশ্চেন ধরছে, যেমন আমার আর একটা কলিগ ছিল, ওর শুধু জেনারেল কোশ্চেন ধরছে, এক ম্যাডাম। অনেকেরই মেডিকেল কোশ্চেন ধরছে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আপনার কিন্তু এই ওভারঅল প্রিপারেশনটা নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা আপনাদের ক্ষেত্রে কিছু সহযোগী ভূমিকা পালন করতে পারি। যেমন আমাদের সামনেই 24 তারিখ থেকে আমাদের ভাইবা ব্যাচ শুরু হবে, ওরিয়েন্টেশন হয়তো 22 তারিখে শুরুতে ছিল। ওয়েবসাইটে আসলে তো আমাদের, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের কিছু ব্যাচ আছে, যেমন আমাদের সেশন হবে, সেখানে 12-13টা সেশন থাকবে। এরপরে আমাদের ওখানে মক ভাইবা আপনারা দিতে পারবেন। এখানে আমাদের মক ভাইভাতে স্যাররা থাকবে, মেডিকেল এক্সপার্ট থাকবে, প্লাস জেনারেল এক্সপার্ট থাকবে। তা সেক্ষেত্রে আপনাদের যদি আমি একটু আমাদের ব্যাচ গুলো দেখাই, ব্যাচ গুলো কি কি আছে সেগুলো আপনারা একটু দেখতে পারেন।
সেখানে আমরা যদি প্রথমে গুগলে ঢুকলে, আমাদের ওয়েবসাইটে ঢুকলেই পাবেন। যে ব্যাচে ব্যাচে যখন আমরা ওপেন করবো, আমাদের বিসিএস ভাইবা ব্যাচ গুলো আপনি দেখতে পাবেন। বিসিএস ভাইবা, সেক্ষেত্রে আমাদের এখন বর্তমানে ভাইবা ব্যাচটা ঠিক আছে, এটা ভালো লাগবে না। তাহলে এখানে আমরা দেখছি বিসিএস এর কিছু ক্লাস ব্যাচ, যেটা আমাদের সেশন থাকবে 12 থেকে 13টা। সাথে এখানে আপনাদের একটু বলে রাখি, এখানে অবশ্য ঘোষণা দেওয়া নেই, যেগুলো আমরা বলি এক্সপিরিয়েন্স শেয়ারিং। যেমন আমাদের যারা প্রিভিয়াস 44 বিসিএস দিল, অন্য বিসিএস এ যারা দিছে, তাদের সাথে আপনাদের লাইভ ইন্টারাকশন সেশন হবে। তারা আপনাদের সেশনে তাদের অভিজ্ঞতা বর্ণনা করবে, প্লাস আপনাদের কোশ্চেন অ্যান্সার দিবে। মানে এইটার পাশাপাশি সাথে আমাদের এখানে ইন্ট্রোডাকশন ইয়োর সেলফ, তারপরে আছে ম্যানার এটিটিউড, আপনার কিভাবে আপনি হেলথ সিস্টেম, তারপরে হচ্ছে আপনি আন্তর্জাতিক বাংলাদেশ, এগুলো নিয়ে সেশন থাকবে। তারপর মেডিসিন, সার্জারি, গাইনি, পেডি, আইএনটি, ইনস্ট্রুমেন্ট, সবগুলোতেই আপনার আমাদের টোটাল অনলাইন সেশন থাকবে। এর পাশাপাশি আমাদের মক ভাইবা দেওয়ার একটা সুযোগ থাকবে। সেটা আমরা মক ভাইবা ব্যাচ যেমন আছে, অনলাইনে অফলাইন দুটোই আছে। যেমন অফলাইন ব্যাচ আছে, যেখানে অফলাইনে আমরা মক নিব, মক ভাইবা এখানে একটা দেওয়ার সুযোগ থাকবে, এবং অনলাইনেও দেওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে আমরা আমাদের যেগুলো এক্সপার্টাইজ প্যানেল আছে, এবং সব ক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বলি, আপনাদের যারা আমাদের ব্যাচে আসলেই থাকবেন, তাদের জন্য আমরা কিছু চেষ্টা করব, যারা ধরেন 44-এর বা আগের যে কোশ্চেন গুলো হয়েছে, যারা ভাইবা দিয়ে আসছে, তাদের কাছে কিছু মক কোশ্চেন রেডি করে নেওয়ার জন্য, যে জেনারেলি কি কোশ্চেন হয়, মেডিকেলে কি কোশ্চেন হয়, বা কিভাবে কিভাবে কোশ্চেন হতে পারে, এটা নিয়ে আমরা একটা চেষ্টা করব কিছু সেট আপনাদেরকে প্রোভাইড করার জন্য। এটা অনলি ফর আমাদের ব্যাচে যারা থাকবেন তারাই এটা পাবে। যেমন আমি বলতে চাই, যেমন ধরেন জেনারেল কোশ্চেন 5টা, মেডিকেল কোশ্চেন 10টা, এভাবে আমরা চেষ্টা করব কিছু সেট আপনাদের জন্য রেডি করার জন্য। অলরেডি আমাদের এটা কাজ চলমান আছে। তো সেক্ষেত্রে আরো আরো কিছু থাকবে, যারা আমাদের ব্যাচে থাকবে তাদের জন্য একটা আমরা ওয়ার্কশপ আয়োজন করব, ফ্রি ওয়ার্কশপ। হয়তো যারা শুধু আমাদের ব্যাচে ভর্তি থাকবে তারা এটার সুযোগটা পাবে, অন্যরাও পাইতে পারে, সেটা অপশনাল আর কি। তাই এখানে কি হবে, এখানে আসলে আমাদের কিছু ভাইবার এক্সপার্ট স্যাররা আছে, তাদের সাথে আপনি একটা 4-5 ঘন্টার একটা সেশন কাটাবেন, এবং দেখা যাবে সেখানে আপনি তাদের সাথে একদম আপনার যাবতীয় কথাবার্তা বলে নিতে পারবেন। এবং যে স্যার আসবে, আনোয়ার মালিক মজুমদার স্যার, উনি আসলে মানে যেহেতু আমাদের সাথে একটা আছেন, এবং উনি ভাইবা নিয়ে অভ্যস্ত, এবং পাশাপাশি উনি কোশ্চেন সম্পর্কে অনেক ওরিয়েন্টেড। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে ওনার সাথে আপনি সেশন করলে মোটামুটি ওভারঅল সবকিছু ধারণা একটা পেয়ে যাবেন। এবং এটা ক্লাস ওরিয়েন্টেশন শুরু হতে হবে 22 তারিখে, আমাদের যে ভাইবা ব্যাচের, এবং 24 তারিখ থেকে আমাদের ইয়ে শুরু হয়ে যাবে, মানে ক্লাস শুরু হয়ে যাবে। এবং ইন্ট্রোডাকশনে কি বলবেন, এখানে কি কি থাকতে পারে। এবং আরো একটা ঘোষণা যেটা আমরা বলি, যে আমাদের ভিক্টোরি ভাইবা বুক, এবং এটা হচ্ছে এমবিবিএস এর জন্য, এখানে জেনারেল প্লাস মেডিকেল সবগুলোই থাকবে। এটা আজকে অথবা কাল পরশু থেকে পাওয়া যাবে, প্রি অর্ডারের সুযোগ আছে এখন। আর যারা ডেন্টালে আছেন তাদের জন্য বলবো, তাদের জন্য আমাদের আপডেট ভাইবা বুক। তো এখন এইখানে আমাদের জেনারেল অংশ নিয়ে একটু কথা বলবে আমাদের অনলাইনে মনে হয় ফারদিন ভাই আছেন। ফারদিন ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, উনি আমি একটু আপনাদের আমাদের বই সম্পর্কে বলবে, ভিক্টোরি বই। উনি আমাদের সললি জেনারেল অংশের বইয়ে ছিল, এবং মেডিকেল অংশ তো আমরা ছিলামই, মেডিকেল অংশ তো আপনারা সবাই জানেনই, কিন্তু জেনারেল অংশটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, আবার ভাইবা বোর্ড সম্পর্কে আমাদের বইয়ে আসলে কি আছে, এবং সামনে সেশনে যে আমাদের বোর্ড সম্পর্কে যে সেশন হবে একটা, যে ভাইবা বোর্ডের মেম্বার গুলো সম্পর্কে, যে কোন মেম্বার কি কি কোশ্চেন হয়, সেসব নিয়ে বিস্তারিত হয়তো উনি আমাদের ক্লাস হবে। কিন্তু এখন আসলে ওভারঅল একটা ভাইবা প্রিপারেশনে জেনারেল অংশে আসলে আপনি কি করতে পারেন, সেটা নিয়ে আমাদের ফারদিন ভাই কিছু বলবেন, এবং ফারদিন ভাইয়ের এই কথার মাধ্যমে আমাদের আজকের সেশন সমাপ্তি হবে। ধন্যবাদ। ফারদিন ভাই, আপনি তাহলে শুরু করেন।
আসসালামু আলাইকুম সবাইকে। আহ, প্রথমেই অনেক দুঃখ প্রকাশ করছি আজকের এই দুর্ঘটনাটার জন্য, যেটা আমাদের মাইলস্টোন স্কুলে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, প্রশিক্ষণ বিমান। সেখানে অনেকে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। সবার প্রতি সমবেদনা জানিয়ে আজকে সেশনটা শুরু করছি আমি। ওকে। পৃথিবীতে কোনো কিছু থেমে থাকে না, তাই আমাদের আজকে এই সেশনটা আয়োজন করা লাগলো আপনাদের জন্যই। ওকে, এখন আমি বলি ভাইবার বেসিক থেকে শুরু করে জেনারেল অংশ কি কি আপনারা দেখে যাবেন। ওকে, মেডিকেলেও কিছু কথা বলবো, কিন্তু জেনারেলটাতেই আমি বেশি ইনফাসিস দিব। প্রথমে ভাইবার আহ, আপনাদের ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন সেটা সম্পর্কে বলি। তারপরে আমাদের জেনেসিসের ভিক্টোরিয়া ভাইবার বুক নিয়ে কিছু বলবো, আর সামগ্রিকভাবে ভাইবার প্রস্তুতি নিয়ে বলবো। ওকে, প্রথম যেটা আপনারা জানবেন, নিজের সম্পর্কে খুব ভালো করে জানুন। ওকে, নিজের সম্পর্কে না জেনে ভাইবা বোর্ডে ঢোকাটা খুবই রিস্কি, হ্যাঁ, খুবই বিপজ্জনক। তাই সবার আগে নিজের নামের অর্থ, নিজের বাবা মা, হ্যাঁ, সবার নাম, তাদের নামের অর্থও যদি জেনে যেতে পারেন ভালো। হ্যাঁ, ভাই বোন কে কি করে না করে একেবারে জেলে জানেন। নিজের জেলা উপজেলা সম্পর্কে একটা সম্যক ধারণা নেবেন। আপনার জেলা উপজেলার বিখ্যাত, হ্যাঁ, সাহিত্যিক, কবি, হ্যাঁ, নামকরা নায়ক, যে কোনো পদচারণাতে বিখ্যাত ব্যক্তি, তাদের নাম ভালো মতো জানবেন। মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার কেউ ছিল কিনা, বীরশ্রেষ্ঠ কে ছিল, এই জিনিসগুলো সবার আগে জানবেন। যে নিজের সম্পর্কে জানে না, ভাই বোন ধরে নেয়, সে তাহলে কিছুই জানে না। পরের প্রশ্নগুলো আপনার ওই প্রথম ইন্ট্রোডিউস ইউর সেলফ এর উত্তর দ্বারাই স্টেপ হবে। হ্যাঁ, আপনি যদি প্রথম প্রশ্নতেই একটু ভ্যাপচাকা খেয়ে যান, একটু দুর্বল উত্তর দেন, তারপরে দেখবেন প্রশ্নগুলো আপনার জন্য একটু কঠিন হচ্ছে, তারা হয়তো ভাইবাটাকে পেঁচানোর চেষ্টা করতে পারে। সুতরাং এই দিকটা একটা ভালো মতো প্রস্তুতি নিয়ে যাবেন। তারপরে আপনারা যারা এমবিবিএস ডিগ্রিধারী, অবশ্যই দেন পোস্ট গ্রাজুয়েশন কেউ কেউ করছেন, যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন, রেসিডেন্সিতে আছেন, কোর্সে আছেন, এফসিপিএস এ আছেন, তারা অবশ্যই আহ, এইটা কমিউনিকেট করার চেষ্টা করবেন আপনি যে পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়া, পোস্ট গ্রাজুয়েশন করতেছেন। এটাই আপনার ভাইবা অনেক দূর বড় একটা হেড স্টার্ট বা অ্যাডভান্টেজ দিয়ে দিবে, যে না ও তো কিছু করতেছে ভালো কিছু। আর কেউ যদি কোন একটা মেডিকেলে অনারারি মেডিকেল অফিসার হিসেবে থাকেন, বা রেসিডেন্ট এই হিসেবে থাকেন, হ্যাঁ, আর এমন যেটাই হোক, আপনি এগুলো কমিউনিকেট করার চেষ্টা করবেন। তারপরে যদি প্রশ্ন না করে কি করতেছেন, উত্তরের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবেন যে আমি এই জিনিসটা করতেছি। কারণ এই যে বর্তমান যুগে কেউ বেকার বসে আছে, এটা পছন্দ করে না। একেবারে ফ্রেশার বাদে ইন্টার্নশিপ যারা করে শেষ করলো, তারা তো বেকার থাকবেই, তারা তো ফ্রেশার, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যারা একটা সময় আগে, হ্যাঁ, এমবিবিএস পাচ্ছে, 18 সালে, 17 সাল, 19 সালে, তাদের কেউ কিছু করতেছে, এটাই বোর্ড জানলে খুশি হয়। ঠিক আছে, এটা আমি নিজের ভাইবা অভিজ্ঞতা থেকে দেখছি। আমি যখন আমার প্রথম ভাইবা 40তম বিসিএস এ দিই, তখন আমি সিজিডিএফ এ চাকরি করতাম। তখন আমার কি হয়, এই ভাইবাটা আমি যে কই চাকরি করি না করি এগুলো নিয়ে হয়েছে। তারপরে ভাইবাতে আমি বেবজাতে জব করতাম তখন। হ্যাঁ, আমার বেবজায় আমার কি কি এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয়, বেবজা বেজার পার্থক্য কি, এগুলো নিয়ে গল্প করছে। আপনি যখন আপনি কনসেন্ট্রেটেড এরিয়া এখানে কাজ করতেছেন জানাবেন, দেখবেন সেখান থেকেই অনেক প্রশ্ন হবে। সুতরাং ওই ধারণাটা আপনি নিয়ে যাবেন নিজের সাবজেক্ট সম্পর্কে। ওকে, এরপরে যে জিনিসটা জানবেন, বর্তমান বিশ্বের পরিক্রমা আর বাংলাদেশের পরিক্রমা, মানে সাম্প্রতিক বিশ্বটা। ঠিক আছে, ওই যে ডেইলি সাম্প্রতিক ডাইজেস্টে যে জিনিসগুলো দিতাম সেগুলা। এখন আপনাদের জন্য আজকে সন্ধ্যা একটা মজার সারপ্রাইজ আসবে। হ্যাঁ, ওই সাম্প্রতিক ডাইজেস্টের মতো যারা আপনারা ভাইবা দিচ্ছেন তাদের জন্য। এখন এই সারপ্রাইজটা কি এখন বলবো না, কিন্তু বলে নি কি কি প্রস্তুতি নেবেন। প্রতিদিনের পত্রিকা অবশ্যই পড়ে যাবেন, যে কোনো একটা পত্রিকা হোক। এখন প্রেক্ষাপটে যে পত্রিকাগুলো বেশি প্রচলিত, হ্যাঁ, সেই পত্রিকাগুলোর মধ্যে যে কোনো একটা পড়েন। ঠিক আছে, সেটা সম্পর্কে জানবেন। আর পারলে একটা খবর, হ্যাঁ, যে কোনো চ্যানেলের রাতের 10টার হোক, 9টার হোক, 11টার হোক, একটা খবর একটু দেখে নিন। শুরুর দিকের হেডিং ট্রেডিং, হ্যাঁ, বা ভিতরে একটু খবর দেখতে পারলে একটা খবর দেখার ব্যবস্থা করেন। তাহলে আপনি সাম্প্রতিক ভাবে আপডেট থাকবেন। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স। ওকে, এখন আপনার অ্যাপিয়ারেন্স কি কি দ্বারাই করে ভাইবা বোর্ডে, প্রথমে হচ্ছে আপনার পোশাকটা। ওকে, এখন পোশাক কি কি পরবেন। ছেলেদের জন্য পোশাকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সাদা শার্ট পরা ফুল হাতা, তারপর হচ্ছে একটা স্যুট পরা। ওকে, প্রপার কোট স্যুট যেটাকে বলে। দেন টাই পরবেন, অবশ্যই এগুলো একটা কিছু মিস দিবেন না। দেন শেভ করার ব্যাপারটা, যারা মনে করেন দাড়ি রাখেন না, তারা অবশ্যই ক্লিন শেভ করে যাবেন, মানে একটু খোঁচা খোঁচা কোনো দাড়ি রাখবেন না, পুরো ক্লিন শেভ যাকে বলে। ঠিক আছে, চুলটা পরিপাটি করে কেটে যাবেন। ভাই বা বোনের স্যারেরা ছোট চুলি পছন্দ করে। হ্যাঁ, একদম আর্মি শার্ট না হলেও যতটুকু ছোট করলে আপনাকে মার্জিত লাগে, দেখতে ভালো লাগে, অতটুকু ছোট বা মিডিয়াম একটা সাইজ করে যান। তারপরে হচ্ছে, হ্যাঁ, জুতা পরবেন ছেলেরা অক্সফোর্ড শু, মনে রাখবেন সবাই, বাটা আর অ্যাপেক্সে পাওয়া যায় অক্সফোর্ড শু, সেটা অবশ্যই
পরবেন। ওকে, দেন টাইয়ের কথা তো বললাম, বেল্ট একটা লেদারের পরে যাবেন। এরপরে হচ্ছে ঘড়ি পরবেন। ঘড়ি আপনি বেল্ট ওয়ালাও পরতে পারেন, চেন ঘড়িও পরতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা ভালো মানের একটা ঘড়ি পরে যাবেন। ওকে, আর একটা কলম নিয়ে ঢুকবেন। এটা ছেলেদের বেলায় গেল। চুলটা 2-3 দিন আগে কাটেন, যাতে একেবারে আগের দিন কাটলে বোঝা যাচ্ছে যে নতুন চুল কাটছেন এরকম বোঝা না যায়। ওকে, আর মেয়েদের ক্ষেত্রে জিআই পণ্য জামদানি শাড়ি সেটা পরতে পারেন, চুলটা খোপা করে বা বেনি করে যান। ওকে, দেন একটা ঘড়ি পরেন। আর হচ্ছে মার্জিত কোনো গহনা থাকলে সেটা পড়তে পারেন, খুবই মিনিমালিস্টিক ওয়েতে, কানের দুলও খুব মিনিমালিস্টিক, খুব বেশি স্বর্ণ জড়ি গহনা টাইপ কোনো কিছু পরে যাবেন না। ওকে, এই তো এনাফ। মেয়েদের ক্ষেত্রে ড্রেস করা অত কঠিন না, ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করেন। আর কেউ যদি হিজাব পরেন, সে হিজাব পড়তে পারেন, একদম সিম্পল, এতে কোনো বাধা ধরা নাই, কোনো সমস্যা নাই। ওকে, গেল আমাদের ড্রেস। দেন হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নই করুক আপনি কনফিডেন্টলি উত্তর দেন। এইটা মনে রাখবেন, ওভার কনফিডেন্ট আর লেস কনফিডেন্টের ফাইন লাইন হচ্ছে কনফিডেন্ট। আপনি কনফিডেন্ট থাকেন, ঠিক আছে। এখন কেউ যদি মনে করেন যে কনফিডেন্ট থাকতে গিয়ে আমি লেস কনফিডেন্ট হয়ে যাই, তাহলে কনফিডেন্ট একটু বাড়াই নিয়ে যান, কিন্তু অবশ্যই এটা যেন আপনার হাম্বলনেস কে, হ্যাঁ, এই উইথড্র না করে। আপনি হাম্বল থাকেন বোর্ডের কাছে। বোর্ড কোনো প্রশ্নের উত্তর করলে পারলে সুন্দর মতো উত্তর দেন, না পারলে বলে দেন সরি স্যার, এটা আমি জানি না। হ্যাঁ, আর যদি এমন কোনো অপরচুনিটি থাকে সেটা পরে জেনে যেতে পারবেন, তাহলে এটাও বলে দেন, স্যার এটা আমি অবশ্যই পরে জেনে নেওয়ার চেষ্টা করবো। ওকে, এতে বোর্ড খুশি হয়, ঠিক আছে। বোর্ড কখনোই এরকম কাউকে চায় না যে অলরেডি স্যার, অলরেডি বস। তারা এমন লোককেই চাচ্ছে যে তাদের অধীনে সুন্দর মতো কাজ করতে পারবে, একটা সরকারি আমলা হইতে পারবে, ক্যাডার হইতে পারবে। ওকে, একটা সুন্দর কর্মকর্তা হইতে হবে যে স্যারদের কথা শুনে। সুতরাং এমন ভাবে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে যে না, আপনি যদি কিছু নাও জানেন, তখন স্যাররা যেটা শিখাবে সেটা আপনি সুন্দর মতো শিখার মন মানসিকতা রাখেন। এই জিনিসটা অবশ্যই ভাইবা বোর্ডে আপনি প্রেজেন্ট করে আসবেন। ওকে, আর একটা কথা বলে না, এভরিথিং ইজ সেম, হোয়াট মেক্স দ্য ডিফারেন্স ইজ দ্য প্রেজেন্টেশন। আপনি আপনাকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন যেটা অন্য অন্য প্রার্থীদের থেকে আপনাকে আলাদা করে। এই একটা মজার একটা গল্প শেয়ার করি। এবার 45তম বিসিএস এর ভাইবার গল্প, ঠিক আছে। মানে 45তম বিসিএস এ আমার একটা ভাইবা ছিল জেনারেলে। সেখানে একজন স্যার, হ্যাঁ, যে মানে আমার বোর্ডে যে ছিল ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার করিম। আনোয়ার স্যারের আর্মি মানুষ। ওকে, ওনার বোর্ডে অনেকেই ভাইবা দিয়েছে যারা গেট খুলে বলছে আসসালামু আলাইকুম দিয়ে যে আসতে পারি। এইটা নিয়ে স্যার পরে আমাদের বোর্ডের যে হ্যাঁ, সেখানে শেষে সমালোচনা করে গেছে যে আপনাদের মধ্যে 3-4 জন খালি বললো মে কামিং স্যার, বাকি সবাই আসতে পারি। এটা কেন যদি স্যারের পছন্দ হয়নি। সুতরাং আপনি একটা জেনারেলিস্ট ওয়েতে মে কামিং স্যার বলে ঢুকেন সবার বোর্ডে। মে কামিং স্যার নিয়ে তো কারো কমপ্লেন হওয়ার কথা না। ওকে, আসসালামু আলাইকুম দেন, দেন মে কামিং স্যার বলেন, বা মে কামিং স্যার আসসালামু আলাইকুম আগে দিয়ে তবে মে কামিং স্যারটা সুন্দর মতো বলেন, ঠিক আছে। এই জিনিসগুলো এই করেন। এখন এই যে আপনাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য সুন্দর একটা প্রস্তুতি হচ্ছে আমাদের ভিক্টোরি ভাইবা। ভিক্টোরি ভাইবা বুকটা এই মুহূর্তে বাজারের, অবশ্যই এটা এমবিবিএস ডাক্তারদের জন্য করা হয়েছে, স্পেশাল বিসিএস এর জন্য, কিন্তু এই মুহূর্তে বাজারের 1 নাম্বার বুকই হচ্ছে ভিক্টোরি ভাইবা বুক। কারণ এখনকার সাম্প্রতিক যেই সব আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে। প্রতিটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য এখানে সুন্দরভাবে, হ্যাঁ, সন্নিবেশিত করা আছে। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা এই ভিক্টোরি ভাইবা বুকে দেওয়া আছে, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইউর ব্যাটেল ফিল্ড একটা পার্ট, যেটা একটা সেশন আছে আমার। হ্যাঁ, সেখানে বলা হবে যে কোন স্যার মানে কোন মেম্বার কিভাবে প্রশ্ন করে, কিরকম উত্তর তারা আপনাদের থেকে আশা করে, হ্যাঁ, তাদের মানে ভাইবা বোর্ডে অ্যাটিটিউড কি থাকে প্রার্থীদের প্রতি, ঠিক আছে, প্রার্থীদের সঙ্গে তাদের একটা সিনক্রোনাইজেশন কিভাবে হয়, এই জিনিসগুলো সুন্দর মতো সেখানে লেখা আছে, সংযুক্ত করা আছে, ঠিক আছে। তাই আমরা প্রতিটা মেম্বার সম্পর্কে ভালো মতো জেনে যাব। এমন না যে তার চেহারাটাই আমি জানি না, তাকে চিনি না, নতুন ভাবে চেহারা দেখাটা এটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং। যখন আমি 43-এর ভাইবা দিই, আমার মেম্বার ছিল সৈয়দ গোলাম ফারুক। হ্যাঁ, উনি মাউসি ডিজি ছিল। আমি গিয়ে দেখি খুব ফর্সা করে সুন্দর একটা লোক, ঠিক আছে, কিন্তু আমি তাকে যখন প্রথম দেখলাম, এটাই আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। না, আমরা এরকম কোনো নতুন এক্সপিরিয়েন্স নিয়ে ভাইবা বোর্ডে যাবো না। জেনেসিস এর ভর্তি হওয়া প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা শিক্ষার্থী ভাইবা বোর্ডে ঢোকার আগে ভাইবা বোর্ড সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে যাবে যে না, আমি মানে মেন একটা রোল প্লেয়ার থাকবো, তার যেন আমাদের উপর কোনো রোল প্লে না করে ফেলে। এইরকম একটা বুদ্ধিমত্তার সঙ্গে আমরা একটা প্রস্তুতি নিব, যাতে আমরা খুব সুন্দর মতো ভাইবাটা দিতে পারি। এরপরে আমাদের যে জিনিসটাই করতে হবে, মক ভাইভাটা। যত বেশি মক ভাইভা দিবেন আপনার তত বেশি আপনি অভিজ্ঞ হবেন। তখন ভাইভা বোর্ডে যেদিন ভাইভা দিতে যাবেন, সেদিনও মনে হবে এটা মক ভাইভাই দিচ্ছি। সুতরাং যে যত পারেন মক ভাইভা দেন। হ্যাঁ, আমি আমার জীবনে ভাইভার যে উপকারটা সবচেয়ে বেশি দিয়েছি সেটা মক ভাইভা দিয়ে। আমি বিভিন্ন কোচিং এ মক ভাইভা দিয়ে বেড়াতাম। ভাইভার আগে আমি ভাইভার প্রস্তুতি যতটা নিতে পেরেছি, তার থেকে মক ভাইভা বেশি তার, কারণ আমি চাকরি করে অত বেশি প্রস্তুতি নিতে পারি নাই। তাই মক ভাইভাই ছিল আমার প্রস্তুতির সবচেয়ে বড় একটা উপাদেয়। ওকে, এরপরে আর বললামই তো, যদি কোনো কিছু না পারেন খুব হামলি বলবেন আর জানি না,
হ্যাঁ অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই পর্যন্তই থাক, আর কিছুই নেই। একেবারে ছোট ছোট করে বলে দিলাম কিভাবে ভাইবার প্রস্তুতিগুলো নেবেন। আর এই কয়দিন যতটুকু পারেন আপডেটেড থাকেন, কারণ হচ্ছে আপনি যত জেনে যাবেন, যত বেশি জানবেন, তথ্য আপনার যত বেশি থাকবে, ততই আপনি কনফিডেন্ট থাকবেন। সুতরাং নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য, নিজের জ্ঞানের জ্ঞানটাকে সুন্দর মতো শানিত করার জন্য এই মোমেন্টে এই কয়টা দিন, 6 তারিখে যাদের ভাইবা তাদের তো বেশি সময়ই নাই, আর যাদের ভাইবা পরে তারাও আজকে থেকে এই মুহূর্ত থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন। একটা মোমেন্টও অপেক্ষা করবেন না। ভিক্টোরি ভাইবা বই যদি আজকে এসে বলে তাহলে আজকে কিনে নিন, না হলে প্রি অর্ডার দিয়ে দিন, কাল পরশু কালেক্ট করে নিন গিয়ে। ওকে, এতটুকু আমার কথা ছিল। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা যারা টিকেছেন। আর যারা এই মুহূর্তে টিকেনও নাই তাদের কথা হচ্ছে তারা সামনের বিসিএস এর জন্য 47-এর জন্য ভালো মতো একটা প্রস্তুতি নেন। সেখানে একটা সুবর্ণ সুযোগ আছে, 1400 সিট প্রায়। সুতরাং তাদেরও এই ভাইভা সেশন গুলো যদি দেখেন, সেটাও আপনি আশা করি অবশ্যই তখন টিকবেন এবং তখন কাজে দিবেন। আর 48তম প্রার্থীদের জন্য অনেক শুভকামনা। আর হচ্ছে আপনাদের জন্য অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সেশনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।